যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন সবার আগে। আমার বাড়ি বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামে। আমার বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে সেটা রহমত চাচার বাড়ি। রহমত চাচা মারা গেছেন প্রায় অনেক বছর হয়ে গেল, কিন্তু যখনই তার বাড়িটার দিকে তাকাই তখনই আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায়। রহমত চাচার দুই কুলে কেউ ছিল না, তিনি একাই এই বাড়িতে থাকতেন। সময় হলেই তার সাথে গিয়ে গল্প করতাম। তিনি ছিলেন খুবই সরল মনের, সবাইকেই পছন্দ করতেন। একবার তার ভয়ানক ডায়রিয়া হয়েছিল। আমি গ্রামের এক কবিরাজকে ডেকে এনে দেখিয়েছি। সে বলল যত তাড়াতাড়ি সম্ভব শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর ছিল প্রায় 25 কিলোমিটার দূরে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, ভালো রাস্তা তখন ছিল না। রহমত চাচাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর। শহরে পৌঁছাতে আরো ঘন্টা আড়াই লেগেছে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিকেল 5টার দিকে চাচা মারা যায়। চাচার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা পার করে যখন খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতকাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশে জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান দিকে গভীর জঙ্গল। জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে, কেমন যেন একটা নিস্তব্ধ পরিবেশ। এতটাই নির্জন জায়গা যে শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয়ে রহমত চাচার লাশটা স্পর্শ করে পাশে বসে আছি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে চাচার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় ততই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন দুলে উঠল। মনে হলো চাচার লাশটা নড়ে উঠেছে। চাচার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। মনে প্রাণে যতটুকু পারি উপরওয়ালাকে স্মরণ করতে থাকি। ইচ্ছা করছিল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। যার সাথে সবসময় হাসি ঠাট্টা গল্পগুজব করতাম সেই রহমত চাচাকেও এখন ভয় করছে। রাত তখন আনুমানিক 11টা। দেখলাম একটা ছায়া বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসছে। তুমি কি গায়ের দিকে যাবা? লোকটা একটা চাদর গায়ে দিয়ে আছে, তার মুখ চাদরে ঢাকা ছিল। লোকটিকে বললাম, হ্যাঁ, জোয়ার আসলে যাব। আমাকেও একটু নিয়ে চলো, খুব বিপদে পড়ে গিয়েছি। ঠিক আছে, উঠে বসুন। লোকটি নৌকায় উঠল ও চাচার কাছে বসল, কিন্তু চাচার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করল না। এক দৃষ্টিতে লাশটার দিকে তাকিয়েছিল। লোকটার মুখটা এখনো দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনে একটু বিচলিত হলেও
মনে মনে একটু সাহসও পেয়েছি। রাত 12টার দিকে জোয়ার আসলো। আমিও নৌকা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে আসছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও একটা মরা গরুর ফুলে থাকা দেহ এমনভাবে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে রশি দিয়ে নৌকা টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা চাচার বুকের কাছে বসে চাচার বুকের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে নিয়েছে। তখন আমি কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা যখন আমার দিকে ঘোরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দেই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি ও চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা হাতটা দেখেছিলাম। বড় বড় নখ ও কোঠরে ঢোকানো চোখের নীল আভা দেখলে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ ও ধারালো। আমার চিৎকার শুনে টর্চলাইট জ্বালিয়ে কয়েকজন ছুটে আসে। তারা আসলে তাদের সবকিছু খুলে বলি। সব শুনে তারা চাচার লাশটা দেখে, যেখানে বুকের ছোপ ছোপ রক্ত এখনো শুকায়নি। একটা লোক বলল, আপনার এই সাহসের ফলেই হয়তো আপনি এখনো বেঁচে আছেন। ওটা একটা পিশাচ। প্রথমে লোকদের ভয় দেখায়, পরে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে সে তাদের মেরে ফেলে। আপনি ভয় পাননি, তাই সে আপনার কোনো ক্ষতি করতে পারেনি। আপনার সাহস আছে বলতে হবে। ওই রাতটা ছিল আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত। ওই রাতের কথা আমি জীবনেও ভুলব না।